ওয়েলকাম টু TWS একাডেমি, ওয়েস্ট বেঙ্গল লিডিং লার্নিং প্ল্যাটফর্ম নাম্বার 1 TWS একাডেমিকে সবাইকে স্বাগত। পিছনে যে থাম্বনেল রয়েছে WBCS চাকরি একটা স্বপ্নের চাকরি। WBCS সফল হওয়া মানে সমাজ এবং তার আশপাশের সমস্ত অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের কাছে এক অনুপ্রেরণাদায়ক এক ধরনের চাকরি WBCS। তো সেই WBCS পরীক্ষা সংগঠিত হয়েছে দীর্ঘদিন পর। তোমরা নিশ্চয়ই জানো যে 2024-এর যে প্রিলিমস সেটা অনুষ্ঠিত হয়েছে। তো WBCS এর গতানুগতিক চিরাচরিত স্টুডেন্ট যারা রয়েছে, যাদের মোটামুটি একটা বই বা কোনো এক ধরনের নোট যেটা গতানুগতিক ভাবে পিএসসি ফলো করত সেই অনুযায়ী পড়ে গেছিলে এবং গিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অতি কঠিন বা বিশ্লেষণমূলক অ্যানালিটিক্যাল কোশ্চেনের মুখোমুখি বা সম্মুখীন হতে হয়েছে। একবারও মনে হয়েছে নিজেদেরকে যে এই দীর্ঘদিনের যে স্বপ্ন সেটা বোধহয় এই মুহূর্তে চুরমার হয়ে যাচ্ছে। তো এই ভুলগুলো অনেকের ক্ষেত্রে হয়েছে। WBCS যেটা স্বপ্ন ছিল সেটা অনেকের ক্ষেত্রে এখন সেটা অতিরিক্ত কঠিন এক এক্সাম এটা মনে হচ্ছে। কিন্তু কেন? সেসব প্রশ্নে আমি অবশ্যই আসবো। তার জন্যই তো এই ভিডিওটা। তোমরা যারা দেখছো WBCS নতুন স্টুডেন্ট যারা রয়েছে তারা কনসেপ্ট এখান থেকে নেবে যে কিভাবে পড়বো, কেমন করে পড়বো, অ্যানালিটিক্যাল প্রশ্ন কিভাবে রিফ্লেকটিভ লেভেলে নিয়ে যাব, গতানুগতিক চিরাচরিত পদ্ধতি ছেড়ে নতুন যুগের নতুন চিন্তা ভাবনায় প্রবেশ WBCS অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু নিতে হবে। তাহলে কেমন করে নেব, সেই স্ট্র্যাটেজি কেমন হবে? বিগত বছরের যে WBCS পরীক্ষা যেগুলো হয়েছে তার বিস্তারিত যদি আমরা বিশ্লেষণ করি, চুলচেরা বিশ্লেষণ করি, শেষে আমাদের কনক্লুশন কি দাঁড়ায় সেটাও কিন্তু এই ভিডিওতে আমি উল্লেখ করব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারের WBCS এর কাট অফ কেমন যাবে, প্রশ্নপত্র, ক্যাটাগরি বিশ্লেষণ, সেফ স্কোর, এক্সপার্ট যে বিশ্লেষণ, অনেকে অনেক জায়গা থেকে সেগুলো খোঁজার চেষ্টা করেছো, অনেক জায়গা থেকে হতাশ হয়েছো। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলে দিই যে সিচুয়েশন যেটা হয়, যা আগামী দিনে ভবিষ্যতে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেই পরীক্ষার অনুমানযোগ্য প্রশ্ন বা অনুমানযোগ্য কাঠিন্যর স্তর কেউ কিন্তু কোনোদিন কল্পনা করতে পারে না। যেমন দেখা গিয়েছিল 2023 সালের WBCS পরীক্ষায়, এখনো দেখা যাচ্ছে 2024 সাল। এটা কিন্তু ভয়ের কারণ নয়, এটা স্বাভাবিক ব্যাপার। কেমন করে স্বাভাবিক ব্যাপার, সেই প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবে। তাহলে WBCS অ্যাসপিরেন্ট যারা রয়েছে, যাদের স্বপ্ন রয়েছে এই পরীক্ষায় সফল হয়ে দেশ, জাতি, রাজ্যের একজন প্রধান সেবক হওয়া এবং নিজের পরিবার এবং WBCS অ্যাসপিরেন্টদের একটা অনুপ্রেরণামূলক একটা চরিত্র হওয়া, তো তাদের জন্য যারা নতুন WBCS পরীক্ষা দেবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। তো প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত 5 বছরের কাট অফ ট্রেন্ড। প্রথমে যদি আমরা দেখি 2019 কত ছিল কাট অফ? 105.13 2020-তে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 127 জেনারেলদের জন্য। 2021-এ সেটাই গিয়ে দাঁড়াচ্ছে 121.67-তে এবং সবচেয়ে লেটেস্ট 2022 সাল, সেখানে গিয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মার্ক ওয়েস্ট বেঙ্গলের 130.39। বুঝতে পারলে? 2019 থেকে গতানুগতিক চিরাচরিত যে পিএসসির ধাঁচ সেটা ফলো করলে 2022-এ তার চরম রূপ প্রকাশ পেয়েছে 130.39। এবারে গল্পটা একটু আলাদা। যেমন 2022 পেরিয়ে গেল, 2023-এ যখন প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হলো তখন অনেকে সমালোচনা করেছে যে এই ধরনের প্রশ্ন ইউপিএসসি লেভেলের প্রশ্ন। হ্যাঁ ভাই, ইউপিএসসি লেভেলের প্রশ্ন এবং এটাই হওয়া উচিত। সরকারি চাকরি WBCS এর মতো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো, যেখানে হাজার হাজার মানুষকে, একটা পুরো এলাকাকে তোমার উন্নয়নের কান্ডারি হিসেবে দেখবে, স্থায়ী রূপে ব্লক ডেভেলপমেন্ট অফিসার তুমি হবে। সেই অফিসার হওয়ার জন্য একটু তো প্রচেষ্টা তোমাকে করতেই হবে। চেষ্টা সবগুলো মিলিয়ে 2023-এ যে প্রশ্নটা হলো, যে প্রশ্নপত্রটা হলো, সেটার কাট অফ দাঁড়ালো 101.25। কোথায় ছিল 130, সেখান থেকে আসলো 101.25। তাহলে কি হলো ব্যাপারটা? এটা কি রিসেট পয়েন্ট হয়ে গেল? 130 যেখানে কাট অফ ছিল, কেউ কি ভাবতে পারতো যে পিএসসি পরের বছর নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন দেবে? 2022-এর পরে ছেলেমেয়েরা ভেবেছিল 2022-এর পরে যে এইভাবেই প্রশ্নগুলো চলবে, সুতরাং গতানুগতিক প্রশ্ন চলবে, গতানুগতিক পদ্ধতি চলবে এবং সেটাই 2023 আমাকে ভালো করে পড়ে মুখস্থ করে
আমাকে 130-এর আশপাশে বা যেটা পেরিয়ে দিতে হবে। কিন্তু 2023-এ রিসেট পয়েন্ট একটা পিএসসির স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন কিন্তু এখানে করেছে। তাহলে কাট অফ, তার মানে কি 2023 সালে ভ্যাকান্সি কম ছিল? না, 2023 সালে ভ্যাকান্সি কম নেই, ভ্যাকান্সির কারণে প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে না, প্রশ্নের ধরনে বদল এসেছে, চিন্তা ভাবনায় বদল এসেছে, প্রস্তুতি নেওয়ার স্ট্র্যাটেজিতে বদল এসেছে। এই কারণে একটা কাঠিন্যতার স্তর কিন্তু এখানে স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি। তাহলে এক লাফে এত পতন কেন? 2022 সালের যে রেকর্ড ব্রেকিং কাট অফ 130.39, যেখানে 23 সালে 101.25, এই রেকর্ড ব্রেকিং পতন কেন? পতন এই বদলের যে খেলাটা শুধুমাত্র ইউআরদের জন্য নয়, সমস্ত ক্যাটাগরির ছাত্র ছাত্রীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য কিন্তু বদলেছে। ওবিসি, বি, এসসি, এসটি সবার জন্য এই কাট অফটা কিন্তু 22 থেকে 30 মার্কস নিচে নেমেছে 2023-এ। 22-এ যে কাট অফ ছিল, 23-এ কিন্তু এক ধাপে দেখো 130, 124 থেকে 94, 104 থেকে 76 নেমেছে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? আমাদের প্রস্তুতির, আমাদের প্রিপারেশনের ভুলটা কোথায় হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি। বাজার চলতি মোটা বই কিনে ওয়ান লাইনার মুখস্থ করে পিওয়াইকিউ পড়ে গিয়ে সেটা মুখস্থ করার দিন কিন্তু শেষ। কারণ অনেকে এটা ভেবে বসেছিল যে পিএসসি বোধহয় এই কোশ্চেনের প্যাটার্ন, এই কোশ্চেনের ধরন আর চেঞ্জ করবে না, ডব্লিউবিসিএস পাওয়াটাও তাদের পক্ষে সহজ হবে যারা ভালোভাবে মুখস্থ বিদ্যায় পারদর্শী। কিন্তু সেটা যখন চেঞ্জ হয়ে গেল, তাহলে আমাদের এই বাজার চলতি মোটা বই, অন্ধের মতো ওয়ান লাইনার মুখস্থ করার দিন কিন্তু যখন শেষ হতে যাচ্ছে, কিছু কিছু ছেলে মেয়ে দিশেহারা হয়ে পড়ছে যে আমরা প্রস্তুতি তাহলে কেমন করে নেব, কিভাবে কি হবে আমার সেই ডব্লিউবিসিএস হওয়ার স্বপ্ন। এই যে 2024-এ প্রিলিমস হয়ে গেল, তাহলে এই যে প্রশ্ন সেটা অনেকটা বেশি স্ট্যান্ডার্ড, কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক কিনা? কনসেপচুয়াল প্রশ্ন এটা এই বার্তাই দেবে যে কাট অফটা কত হতে পারে। যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কত মার্কস তোমার সঠিক হচ্ছে। কিন্তু এখানে দেখো যে পুরনো প্যাটার্নের প্রশ্ন যেমন ছিল, গতানুগতিক প্রশ্ন যেমন ছিল 2022-এর আগে বা 2022-এ যেমন প্রশ্ন ছিল যে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে, এটা একটা স্যাম্পল প্রশ্ন, যে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু। ছকের মতো মুখস্থ করে গেলাম, কয়েকটা সংস্থার নাম, কয়েকটা প্রতিষ্ঠাতার নাম মুখস্থ করে গেলাম, একটা ছক নোট আমাদের ধরিয়ে দেওয়া হলো এবং সেটা আমরা পরপর দিন রাত বারবার মুখস্থ করে গেলাম। 1 সেকেন্ডেই উত্তর হয়ে গেল যে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু এসো নতুন জামানায়, ডব্লিউবিসিএস এর নতুন প্যাটার্নে যদি আসো, নতুন প্যাটার্নের স্ট্যান্ডার্ড প্রশ্ন কি? 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর পদত্যাগ এবং পরবর্তীতে ফরওয়ার্ড ব্লক গঠনের মূল কারণ কি ছিল? প্রশ্নটা দেখলে ধারণা হলো যে 2000 কোথায় 22 আর কোথায় 24। তাহলে এর উত্তর যখন হচ্ছে ওয়ার্কিং কমিটি গঠন নিয়ে গান্ধীজি অনুগামীদের সাথে তীব্র মতবিরোধ, এই প্রশ্নের উত্তর কিন্তু অ্যানালিটিক্যাল, বিশ্লেষণমূলক। এখানে শুধু কে জানলে হবে না, যে কে প্রতিষ্ঠা করেছে এটা নয়, কেন জানতে হবে, কেন প্রতিষ্ঠা করা হলো। এই কেনর উত্তর শুধুমাত্র মুখস্থ বিদ্যা ওয়ান লাইনার পিওয়াইকিউ বইতে কিন্তু পাওয়া যাবে না। বারবার আমি বলছি, মোটা চিরাচরিত গতানুগতিক পদ্ধতিতে যদি কেউ বই কিনে পড়ে, 2024-এ যেমন 2023-এ প্রথম ধাক্কা যেমন লেগেছিল, ঠিক তেমনি যতবার পরীক্ষায় সে বসবে ততবারই কিন্তু সে এই ধাক্কাটাই পেতে থাকবে। তাহলে স্ট্র্যাটেজি আমাদেরকেও বদলাতে হবে, যে নতুন প্যাটার্নের প্রশ্ন। আরো একটা যদি আমি একটু উদাহরণ দিই, যে 2024-এ প্রশ্ন এসেছিল যে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, হিয়াল এর প্রতিষ্ঠাতা কে, এটি কেন বিখ্যাত? তাহলে এই ধরনের প্রশ্ন আর এই ধরনের প্রশ্নের মধ্যে মিল পাচ্ছ? স্ট্যান্ডার্ড কতটা স্ট্যান্ডার্ড? এই প্রশ্নটা এসেছিল পরীক্ষায়, হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস এর প্রতিষ্ঠাতা কে, কেন এটি বিখ্যাত। একটা প্রশ্নে একটা মানে দুটো লাইনে দুখানা প্রশ্ন এখানে, যে প্রতিষ্ঠাতা কে, কেন এটি বিখ্যাত। 2022-এর আগে এটা কল্পনা করা যেত না, কিন্তু 23-24-এ এটাগুলো হয়েছে। তাহলে আমরা যদি এটা বিশ্লেষণ করি, একটা ডায়াগনস্টিক, একটা নির্ণায়ক, একটা স্ক্যান যদি আমরা করে থাকি, যে পুরনো প্যাটার্নে আমরা মেমোরি লেভেল পড়বো, কে কবে কোথায়, এগুলো দিন শেষ। ওয়ান লাইনার যেগুলো এমসিকিউ, এগুলো তো অবশ্যই পড়বো, কিন্তু এগুলো মেমোরি লেভেল, এর উপরে
ভিত্তি করে পরীক্ষা দিতে যাব না। কেমন হবে পরীক্ষার যে প্রস্তুতি, সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। কেন, কিভাবে, প্রেক্ষাপট কি, কেন, কিভাবে, প্রেক্ষাপট, এগুলো জানতে হবে আমাদেরকে। এবং ত্রিপুরী কংগ্রেসের পদত্যাগের মূল কারণ কি, যেটা আমি প্রশ্নে এর আগে ডেমো হিসাবে দেখিয়েছি, যে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন কেন, কিভাবে, কোথায়, এইগুলো একটু ধারণা চেঞ্জ করতে হবে। ডব্লিউবিসিএস হতে যাচ্ছ, সুতরাং তার প্রেক্ষাপট জানতে হবে। অফিসার লেভেলের একটা জব, যেমন সম্মান তেমনই বেতন, তেমনই মর্যাদা। তো সেক্ষেত্রে একটু ডিটেলসে অবশ্যই পড়তে হবে এবং অবশ্যই যত বেশি টেক্সট বই পড়বে এবং নিজে বিশ্লেষণ করে পড়বে, তা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। এবারে দেখো যে আমরা 2022-এর আগে বা 2022 পর্যন্ত আমরা এই একটা আইসবার্গ যদি এটা কল্পনা করো, তাহলে আমরা শুধুমাত্র এইটুকু পড়েছি, শুধুমাত্র এইটুকু পড়েছি। আইসবার্গের মেমোরি লেভেলে পড়েছি কি, কবে, কোথায়, এই তিনটে শব্দ। ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, এই তিন জায়গা থেকে আমরা পড়েছি যে কি ঘটেছিল, কবে ঘটেছিল, অসহযোগ আন্দোলন কবে শেষ হয়েছিল, কবে শুরু হয়েছিল, হ্যাঁ, তারপরে চোরাচুরি ঘটনা কবে ঘটেছিল, কি হয়েছিল, এইগুলো আমরা শুধু পড়েছি। চেমসফোর্ড সংস্কার কবে হয়েছিল, কি হয়েছিল, কবে হয়েছিল, এইগুলো। কিন্তু এখন পড়তে হবে আইসবার্গের গভীর শিকড়টাও, অর্থাৎ কেন, কিভাবে, কার্যকারণ সম্পর্ক কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে পিএসসি কিন্তু জলস্তর নামিয়ে দিয়েছে, তাই শুধুমাত্র ওপরের বরফটুকু যদি আমরা পড়ে যাই, হ্যাঁ, দেখলে কিন্তু ডুবতে হবে। আমাদের ভিতরের যে শিকড়, প্রেক্ষাপট, যেটার মূল আসল উদ্দেশ্য, কার্যকারণ সম্পর্ক, আদর্শগত সংঘাত, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের জ্ঞানের গভীরে যেতে হবে এবং ঠিক এই জায়গাটায় আমাদের TWS একাডেমি সেরা। হ্যাঁ, সেরা। কেন, কিভাবে? কারণ এখানে যে বেসিক কোর্স রয়েছে, ফাউন্ডেশন কোর্স রয়েছে, নাম হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, যেটা হচ্ছে বেসিক থেকে শেখানো হয়। বেসিক মিন্স ওয়ান লাইনার নয়, থিওরি, কেন, কিভাবে, প্রেক্ষাপট, সমস্ত কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের স্পেশালি ডব্লিউবিসিএস এর ব্যাচ আসবে। যদি এই মুহূর্তে তোমরা ভর্তি হতে চাও, তাহলে কম্বাইন্ড 7.0-তে ভর্তি হবে এবং নিচে তোমরা দেখবে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবে, তাহলে কিন্তু আরো সুবিধা হবে। তো যেটা বলছিলাম যে তাহলে ওল্ড স্কুল বনাম নিউ এরা, মানে কি আমরা পুরনো যুগে বাস করব নাকি বর্তমান যুগে আসবো? বর্তমান যুগে আসতে গেলে আমাদেরকে গাইড দরকার। বর্তমান যুগে পড়াশোনা করতে গেলে, একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে, ভালো র্যাঙ্কের চাকরি পেতে গেলে একা একা ভাই হয় না। নিজেকে প্রস্তুতি নিতে গেলে একটা সঠিক গাইডেন্স প্রয়োজন। অনেকে বলবে যে স্যার একা একা হয় না, আমরা তো পেপার পত্রিকায় পড়ি। হ্যাঁ, ব্যতিক্রম আছে, সবকিছুরই তো ব্যতিক্রম আছে, কিন্তু নিজেকে নিজের দিকটা দেখতে হবে। অন্যের পথ হুবহু অনুসরণ করা যেমন সঠিক নয়, নিজের প্রেক্ষাপটটা ভালো করে বিবেচনা করে দেখো যে তোমার সত্যি গাইডেন্সের প্রয়োজন আছে কিনা। আর যদি গাইডেন্সের প্রয়োজন থাকে, দেরি করো না, প্রস্তুতি নিতে থাকো, কারণ এই ডব্লিউবিসিএস পরীক্ষার সময়সীমা অনেকটাই বেশি লাগে। পরপর পরীক্ষা হলেও মিনিমাম 2 থেকে 2.5 বছর, 3 বছর টাইম লাগে একটা অফিসার হয়ে বেরোতে। সুতরাং তুমি যত দেরি করবে, তোমার লাইফটা ততই কিন্তু পিছিয়ে যাবে। আর এর সাথে যুক্ত হয়েছে কোশ্চেন প্যাটার্নের গোলকধাঁধামূলক প্রশ্ন, যেখানে তোমাকে ভাবতে বাধ্য করবে। আগে 2.5 ঘন্টার পরীক্ষায় কি হতো, 1.5 ঘন্টায় বা 2 ঘন্টায় করে সবাই বসে থাকতো, কিন্তু এখন 2.5 ঘন্টার বেশি দিলে তাদেরকে ভালো হয়। কারণ কি, এখানে একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস অফিসার গুলো হবে যাতে ধৈর্য সহকারে, প্রতিটা মানুষের জটিলতা বেড়েছে, সামাজিক জটিলতা বেড়েছে, সেই জায়গায় ধৈর্য সহকারে সে তার প্রশাসনিক কাজটা সামলাতে পারে। তো এখানে দেখো, তাহলে আমরা ওল্ড স্কুল নিউ এরা, মানে আমরা শুধু তথ্য মুখস্থ করব না, কি, কেন, কারণ, এগুলো তো আমরা পড়বই। তার সাথে সাথে একটা স্পেশাল অ্যাকশন প্ল্যান কি হবে, কিভাবে পড়বো। দেখো, প্রথমেই দেখো যে শর্টকাট ছাড়তে হবে। প্রথম কথা হচ্ছে শর্টকাট ছাড়তে হবে, বিস্তারিত পড়তে হবে। প্রতিটা চ্যাপ্টারের মূল টেক্সট যদি আমরা খুঁটিয়ে পড়ি, অর্থাৎ ডেসক্রিপটিভ ভাবে যদি আমরা পড়ি, তাহলে কোনো ঘটনা কি ঘটেছে, তার চেয়ে কেন ঘটেছে, তার বোঝার উপর জোর কিন্তু আমাদেরকে দিতে হবে, এবং এটাই আমরা পাবো যদি বিস্তারিত পড়ি। এবং তার সাথে সাথে পরীক্ষায় যে 4খানা উত্তর থাকে,
শুধুমাত্র সঠিক উত্তরটা মুখস্থ নয়, বাকি অপশনগুলো কেন ভুল সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। কেন ভুল হলো, তাহলে কিন্তু বিশ্লেষণী ক্ষমতা বাড়বে, বিশ্লেষণী ক্ষমতা কিন্তু বাড়বে। তাহলে প্রশ্ন কঠিন তার মানে কি স্যার আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষার স্বপ্নের দিন শেষ? না, শুরু। প্রশ্ন কঠিন হয়েছে, ভেঙে পড়ার কিচ্ছু নেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই। প্রশ্ন কঠিন হয়েছে, সবার জন্যই হয়েছে। তাই কাট অফ যদি কমে, সবার জন্যই কমবে। এবং এই 2024-এর কাট অফ নিয়ে টেনশন না করে নিজে যতটা আনসার করেছো সেটা মিলিয়ে দেখো এবং আমাদের কমেন্টে জানাও, এবং তার সাথে সাথে আগামী দিনের প্রস্তুতি শুরু করো। আগামী দিনের প্রস্তুতির জন্য, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আমাদের যেটা বলছিলাম যে নতুন ব্যাচ ভর্তি আমাদের চলছে, যে কম্বাইন্ড ব্যাচ 7.0, আমাদের অনেকগুলো ব্যাচই চলে। তো তোমরা অবশ্যই দেখবে, যেমন এখন ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন 2.0 চলছে, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে, কেপি মেইন চলছে। এগুলো যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে যদি দরকার হয় নিও, আর যদি দরকার না হয় এই 7.0টা নিতে পারো, যেটা প্রিলিমস এর জন্য হেল্পফুল হবে। এছাড়া আমাদের স্পেশাল ডব্লিউবিসিএস এর ব্যাচ আনা হবে। তো কবে কখন আসবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তোমরা জানতে পারবে। আমাদের এই সমস্ত ব্যাচ ছাড়াও একাডেমিক লাইনেরও ব্যাচ অবশ্যই রয়েছে। আমাদের 3খানা চ্যানেল রয়েছে, তোমরা অবশ্যই জানবে যে দা ওয়ে অফ সলিউশন মেইন চ্যানেল, টিডব্লিউএস একাডেমি, টিডব্লিউএস স্মার্ট, এই সমস্ত 3খানা চ্যানেল আমাদের রয়েছে। প্রতিনিয়ত অনেকগুলো ক্লাস আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় এবং সেখানে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট থাকে। তো দা ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি, টিডব্লিউএস স্মার্ট ফলো করে রাখবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে থাকবে, আপডেট তোমরা জানতে পারবে। এবং ডব্লিউবিসিএস 2024 নিয়ে কাট অফ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাট অফ যেমন 2023-এ কমেছিল, ঠিক তেমনই ভাবে 130-22-এ কাট অফ যাবে না, কিন্তু তার কম হবে। কিন্তু কত কম হবে সেটা অবশ্যই জানতে পারবে যখন রেজাল্ট বের হবে। কিন্তু স্যার তার আগে কি জানতে পারবো না? অবশ্যই জানতে পারবে। যার যেমন পরীক্ষা হয়েছে, যার যতটা সঠিক হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, কমেন্ট সেকশন চেক করো, একটা নির্দিষ্ট ধারণা কিন্তু তোমরা পাবে। তাহলে চলো, সবাইকে আবারও ভালো করে প্রস্তুতির জন্য অগ্রিম অভিনন্দন জানাচ্ছি, বেস্ট অফ লাক জানাচ্ছি। তারা যাতে ভালোভাবে তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? তার জন্য বিভিন্ন ধরনের গাইডেন্স আমাদের এই দা ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি স্মার্ট চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়। তো সে সমস্ত ফলো করতে পারো এবং আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। বেস্ট অফ লাক।